বন্ধুরা, আমার নাম সৌরভী চ্যাটার্জি, কলকাতার একজন মেয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটা আমাদের বাড়ির ড্রাইভারকে নিয়ে। আমাদের বাড়ির ড্রাইভার অনেক সুন্দর এবং হ্যান্ডসাম লোক ছিল। তার ব্যবহারও অনেক ভালো ছিল। সময়ের আবর্তনে তার সাথে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। কিন্তু আমি জানতাম না এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পেছনে আসল সত্যটা কী। কারণ বন্ধুরা, ড্রাইভার লোকটি এমন একটি লোক ছিল যে নাকি বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়ি মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমাদের পরিবারে মা, বাবা আর আমি ছিলাম। বাবার বড় ব্যবসা থাকার কারণে আমাদের জীবনযাত্রা বেশ আধুনিক এবং বিলাসবহুল। আমি শহরের সেরা কলেজে পড়াশোনা করি। আমার জীবনটা আপাতদৃষ্টিতে বেশ গোছানো মনে হলেও আমার সবচেয়ে বড় সমস্যা হলো একাকিত্ব। বাবা মা দুজনেই নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে আমার জন্য তাদের সময় বের করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ছোটবেলা থেকেই আমার বেশিরভাগ সময় কেটেছে বাড়ির পরিচারিকা আর ড্রাইভারদের সাথে। সম্প্রতি আমার পুরনো ড্রাইভার কাকু অসুস্থতার কারণে কাজ ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় বাবা একজন নতুন ড্রাইভার নিয়োগ দিয়েছেন। আর তখন থেকেই আমার জীবনের স্বস্তি যেন হারিয়ে যেতে শুরু করেছে। নতুন ড্রাইভারের নাম বঙ্কিমচন্দ্র। বয়স ৩০-এর কোঠায়, লম্বা, চওড়া এবং বেশ গম্ভীর প্রকৃতির একজন মানুষ। প্রথম দিন থেকেই তাকে আমার কেমন যেন রহস্যময় মনে হয়েছে। তিনি প্রয়োজনের বাইরে একটাও কথা বলেন না। আমি গাড়িতে উঠলে শুধু একবার আয়নায় আমার দিকে তাকিয়ে গাড়ি চালানো শুরু করেন আর নামার সময় দরজা খুলে দিয়ে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে থাকেন। তার চোখের দৃষ্টিটা এতটাই তীক্ষ্ণ যে আমার ভেতরটা পর্যন্ত কেঁপে ওঠে। আমি গাড়িতে বন্ধুদের সাথে ফোনে কথা বললে বা গান শুনলেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতাম না। কিন্তু আমার মনে হতো তার সমস্ত মনোযোগ আমার দিকেই রয়েছে। এই ব্যাপারটা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিত। আমার দিনগুলো কাটছিল এক ধরনের চাপা ভয়ের মধ্যে। বঙ্কিমকে নিয়ে আমার সন্দেহ দিন দিন বেড়েই চলেছিল। আমি খেয়াল করে দেখতাম সে শুধু আমাকে কলেজে নামিয়ে দিয়েই চলে যায় না, বরং কলেজের গেটের আশেপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে। মাঝে মাঝে দেখতাম সে অন্য গাড়ির ড্রাইভার বা দারোয়ানদের সাথে কথা বলছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমার মনে হতো সে আমার প্রত্যেকটা পদক্ষেপের ওপর নজর রাখছে। আমি কার সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই যেন তার নখো দর্পণে। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। আমি কয়েকবার বাবাকে এই বিষয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কথাকে তেমন গুরুত্বই দেননি। তিনি শুধু বলতেন, বঙ্কিম খুব বিশ্বাসী আর দায়িত্ববান একজন মানুষ। তোমার নিরাপত্তার জন্যই তাকে রাখা হয়েছে, তুমি অহেতুক চিন্তা করছো। বাবার এই ধরনের উত্তর আমাকে আরও হতাশ করে তুলত। আমার মনে হতো আমার কথা কেউ বুঝতে চাইছে না। আমি যে একটা অদৃশ্য খাঁচার মধ্যে বন্দী হয়ে যাচ্ছি, সেই যন্ত্রণাটা আমি ছাড়া আর কেউ অনুভব করতে পারছিল না। আমার বন্ধুদের সাথেও আমি আগের মতো প্রাণ খুলে মিশতে পারতাম না, কারণ আমার সবসময় মনে হতো কেউ একজন দূর থেকে আমার উপর নজর রাখছে। আমার সন্দেহ আরও গভীর হয় যখন আমি একদিন আমার বেস্ট ফ্রেন্ড কৃতিমার সাথে কফি শপে বসেছিলাম। হঠাৎ কাঁচের জানালার মধ্যে দিয়ে আমি বঙ্কিমকে দেখতে পাই। সে রাস্তার উল্টো দিকের একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমাকে দেখতে পাওয়ার সাথে সাথেই সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, যেন সে আমাকে চেনেই না। সেদিন আমার আর কোনো সন্দেহ রইল না যে এই লোকটার উদ্দেশ্য ভালো নয়। সে হয়তো বাবার পাঠানো চর অথবা তার থেকেও গুরুতর কিছু। আমার মনটা অজানা আশঙ্কায় ভরে গিয়েছিল। আমার ভয়টা এতটাই বেড়ে গিয়েছিল যে আমি একা কোথাও যেতে পারতাম না, এমনকি নিজের বাড়িতেও নিজেকে অসুরক্ষিত মনে হতো। আমি বঙ্কিমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলাম। গাড়িতে ওঠার সময় শুধু শুকনো মুখে একবার তাকাতাম, তারপর পুরো রাস্তা জানালার বাইরে তাকিয়ে কাটিয়ে দিতাম। আমার এই পরিবর্তনটা হয়তো সেও লক্ষ্য করেছিল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর দেখতাম না। সে আগের মতোই গম্ভীর আর চুপচাপ থাকত। তার এই নীরবতা আমার ভয়কে আরও বাড়িয়ে দিত। আমি ঠিক করেছিলাম এই লোকটার আসল পরিচয় আমাকে খুঁজে বের করতেই হবে। আমি মনে মনে একটা পরিকল্পনা তৈরি করি।
আমি সিদ্ধান্ত নিই যে আমি এমন কিছু করব যাতে সে তার আসল রূপটা প্রকাশ করতে বাধ্য হয়। আমি জানতাম এই কাজটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার স্বাধীনতার জন্য, আমার মানসিক শান্তির জন্য আমাকে এই ঝুঁকিটা নিতেই হতো। আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, যেদিন আমি আমার পরিকল্পনাটা কাজে লাগাতে পারব। শেষ পর্যন্ত আমি আমার পরিকল্পনাটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিই। আমি ইচ্ছাকৃতভাবে আমার মোবাইল ফোনটা বাড়িতে ফেলে কলেজে চলে আসি, যাতে আমার বাবা মা আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমি জানতাম এটা তাদের চিন্তায় ফেলে দেবে, কিন্তু বঙ্কিমের মুখোশ খোলার জন্য এটা জরুরি ছিল। সেদিন কলেজ ছুটির পর আমি বঙ্কিমকে বলি যে আমার এক বন্ধুর বাড়িতে যেতে হবে, যেটা শহরের অন্য প্রান্তে। আমি ইচ্ছে করেই একটা অচেনা আর নির্জন রাস্তা বেছে নিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম এই পরিস্থিতিতে সে কি করে। বন্ধুরা গাড়িতে ওঠার পর থেকেই আমার মনের ভেতরটা ধুকফুক করছিল। আমি বঙ্কিমকে যে ঠিকানাটা দিয়েছিলাম সেটা ছিল শহরের এক প্রান্তে, যেখানে সাধারণত সন্ধ্যার পর মানুষের আনাগোনা কমে যায়। আমার উদ্দেশ্য ছিল তাকে একটা ফাঁদে ফেলা, যেখানে সে ভয় পেয়ে বা তার আসল উদ্দেশ্য প্রকাশ করার জন্য কোনো ভুল পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমি আয়নার মধ্যে দিয়ে বারবার তার মুখের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু তার মুখে কোনো উদ্বেগের চিহ্ন দেখতে পেলাম না। সে আগের মতোই শান্ত আর স্থিরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল, যা আমার বিরক্তিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমরা যখন সেই নির্জন এলাকাটায় পৌঁছালাম, তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ আর পুরনো বাড়ি। আমি ইচ্ছে করে এমন একটা জায়গায় গাড়ি থামাতে পড়লাম যেখানে আশেপাশে কোনো দোকানপাট বা বাড়িঘর ছিল না। গাড়ি থামার সাথে সাথে আমি দ্রুত দরজা খুলে নেমে পড়লাম এবং এমন ভাব করলাম যেন আমি কাউকে খুঁজছি। আমি দেখতে চেয়েছিলাম সে গাড়ি থেকে নামে কিনা বা আমাকে একা দেখে তার প্রতিক্রিয়া কি হয়। আমার পরিকল্পনা অনুযায়ী যদি সে আমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি চিৎকার করে আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করব। বঙ্কিম গাড়ি থেকে নামল না, কিন্তু ইঞ্জিনও বন্ধ করল না। সে শুধু স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার ওই চাহনিটা আমার কাছে অসহ্য মনে হচ্ছিল। আমি কয়েক মিনিট উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, তারপর গাড়ির কাছে ফিরে এসে বললাম, আমার বন্ধুটা তো ফোন ধরছে না, মনে হয় ও বাড়িতে নেই। আমার গলায় একটা কৃত্রিম হতাশার সুর ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আমি আশা করেছিলাম সে হয়তো আমাকে কোনো পরামর্শ দেবে বা তার ভেতরের কোনো পরিকল্পনা প্রকাশ করবে, কিন্তু সে কিছুই বলল না, শুধু মাথা নাড়ল। তার এই নির্বিকার আচরণ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিল। আমি রেগে গিয়ে বললাম, আপনি কি কিছুই বলবেন না? চুপ করে বসে থাকবেন? আমার কণ্ঠস্বর হয়তো একটু বেশিই চড়া ছিল। সে আমার দিকে শান্তভাবে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবেন, আমার কাজ হলো আপনার নির্দেশ পালন করা। তার এই রোবটের মতো উত্তর শুনে আমার মাথায় আগুন ধরে গেল। আমি বুঝতে পারছিলাম আমার পরিকল্পনাটা হয়তো ব্যর্থ হতে চলেছে। এই লোকটা এতটাই ধূর্ত যে তাকে সহজে কাবু করা যাবে না। আমি হতাশ হয়ে গাড়িতে উঠে বসলাম এবং বাড়ির দিকে যাওয়ার জন্য নির্দেশ দিলাম। ফেরার পথে আমি ইচ্ছে করি তার সাথে নানা রকম অপ্রাসঙ্গিক কথা বলে তাকে বিরক্ত করার চেষ্টা করতে লাগলাম। আমি তাকে তার পরিবার, তার অতীত জীবন নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম। আমি ভেবেছিলাম হয়তো ব্যক্তিগত প্রশ্ন করলে সে রেগে যাবে বা অস্বস্তিতে পড়বে, কিন্তু আমার সব প্রচেষ্টা ব্যর্থ হলো। সে খুব সংক্ষিপ্ত এবং মার্জিতভাবে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে গেল। কোথাও এক বিন্দুও মেজাজ হারালো না। আমার মনে হচ্ছিল আমি একটা পাথরের সাথে কথা বলছি। এই লোকের অনুভূতি বলে কিছু আছে কিনা তা নিয়েই আমার সন্দেহ হচ্ছিল। তার এই অস্বাভাবিক শান্ত স্বভাব আমার মনে নতুন করে ভয়ের জন্ম দিচ্ছিল। আমার মনে হচ্ছিল যারা বাইরে থেকে এতটা শান্ত থাকে তাদের ভেতরটা হয়তো ততটাই জটিল হয়। আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যেন আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারি। বাড়ি ফেরার পর আমি সোজা আমার ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। আমার শরীরটা উত্তেজনায় কাঁপছিল। আজকের ঘটনাটা আমাকে আরও বেশি বিভ্রান্ত করে দিয়েছিল। আমি ভেবেছিলাম বঙ্কিমের আসল রূপটা আমি দেখতে পাব, কিন্তু সে আগের থেকেও বেশি রহস্যময় হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম না এই লোকটা আসলে কি চায়। তার উদ্দেশ্য যদি খারাপই হবে, তাহলে আজকের এই সুযোগটা সে কেন কাজে লাগালো না? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল আমি একটা জটিল ধাঁধার মধ্যে আটকে গেছি, যার সমাধান আমার জানা নেই। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে আরও সতর্ক হতে হবে। পরের বার আমি এমন কোনো পরিকল্পনা করব যাতে সে ধরা দিতে বাধ্য হয়।
আমি কিছুতেই এই রহস্যময় ড্রাইভারের কাছে হেরে যাব না। আমি ঠিক করলাম কাল থেকে আমি তার প্রত্যেকটা পদক্ষেপ আরও মনোযোগ দিয়ে লক্ষ্য করব। বন্ধুরা, পরের দিন সকালে আমি নতুন উদ্যমে ঘুম থেকে উঠলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, কিভাবে বঙ্কিমের রহস্য ভেদ করা যায়। আমি কলেজে যাওয়ার সময় গাড়িতে বসে ইচ্ছে করি আমার কিছু দামি জিনিস, যেমন আমার আইপ্যাড, দামি সানগ্লাস, পার্স ইত্যাদি এমনভাবে রাখলাম যেন সেগুলো খুব সহজেই তার চোখে পড়ে। আমার উদ্দেশ্য ছিল তার সততা পরীক্ষা করা। আমি দেখতে চেয়েছিলাম সে লোভে পড়ে কোনো ভুল করে কিনা। কিন্তু দিন শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম আমার সব জিনিসপত্র ঠিকঠাক জায়গাতেই আছে, একতে সুতোও এদিক ওদিক হয়নি। আমার এই পরিকল্পনাটাও ব্যর্থ হওয়ায় আমি কিছুটা হতাশ হলাম, কিন্তু আমি হাল ছাড়ার পাত্রী নই। আমি ঠিক করলাম এবার অন্য পথ ধরতে হবে। আমি আমার বন্ধু কৃতিমার সাথে সবটা শেয়ার করলাম। কৃতিমা আমার সব কথা শুনে বলল, আমার তো মনে হচ্ছে তুই একটু বেশিই ভাবছিস, হতে পারে লোকটা সত্যিই একজন সাধারণ ড্রাইভার। কিন্তু আমি কৃতিমার কথা মানতে পারলাম না। আমার মন বলছিল নিশ্চয়ই এমন কিছু আছে যা আমার চোখের সামনে আসছে না। কৃতিমা আমাকে একটা বুদ্ধি দিল। সে বলল, আচ্ছা তুই এক কাজ করতে পারিস, তুই তোর বাবার অফিস থেকে ওর বায়োডাটা বা ফাইলটা কোনোভাবে জোগাড় করার চেষ্টা কর, তাহলে ওর সম্পর্কে অনেক কিছু জানতে পারবি। আইডিয়াটা আমার বেশ পছন্দ হলো। আমি ঠিক করলাম পরের বার যখন বাবা অফিসে থাকবেন না, তখন আমি তার কেবিনে গিয়ে বঙ্কিমের ফাইলটা খোঁজার চেষ্টা করব। এটা বেশ ঝুঁকিপূর্ণ কাজ, কারণ বাবার অফিসের কর্মীরা আমাকে চেনে এবং বাবাকে বলে দিতে পারে। কয়েকদিন পর আমি সুযোগটা পেয়ে গেলাম। বাবা একটা জরুরি মিটিংয়ের জন্য শহরের বাইরে গিয়েছিলেন। আমি মাকে বুঝিয়ে সুঝিয়ে বাবার অফিসে গেলাম। বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে আমি বললাম যে আমার একটা জরুরি ডকুমেন্ট বাবার ড্রয়ার থেকে নিতে হবে। তিনি আমাকে বাবার কেবিনে যাওয়ার অনুমতি দিলেন। আমি ভেতরে গিয়ে দ্রুত ফাইল ক্যাবিনেটগুলো খুঁজতে শুরু করলাম। আমার মনের ভেতরটা টিপ টিপ করছিল, যদি কেউ দেখে ফেলে তাহলে একটা বড় সমস্যা হয়ে যাবে। অনেক খোঁজাখুঁজির পর আমি অবশেষে আর সেকশনে বঙ্কিমার ফাইলটা খুঁজে পেলাম। আমি কাঁপা কাঁপা হাতে ফাইলটা খুললাম। ফাইলের ভেতরে তার ছবি, ঠিকানা, ফোন নম্বর ছাড়া আর বিশেষ কিছুই ছিল না। তার শিক্ষাগত যোগ্যতা বা আগের কাজের অভিজ্ঞতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য লেখা ছিল না। শুধু একটা লাইনে লেখা ছিল, রিকমেন্ডেড বাই মিস্টার সোমাংশ, রিটায়ার্ড আর্মি অফিসার। এই তথ্যটা আমাকে আরও বেশি বিভ্রান্ত করে দিল। একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার কেন একজন সাধারণ ড্রাইভারকে সুপারিশ করবেন? আমার মনে হচ্ছিল এই রহস্যের জালটা আরও জটিল হয়ে যাচ্ছে। আমি ফাইলের একটা ছবি আমার মোবাইলে তুলে নিলাম এবং ফাইলটা আগের জায়গায় রেখে দিলাম। তারপর দ্রুত অফিস থেকে বেরিয়ে এলাম। বাড়ি ফেরার পথে আমি বারবার রিটায়ার্ড আর্মি অফিসার কথাটার মানে বোঝার চেষ্টা করছিলাম। তাহলে কি বঙ্কিম আর্মির লোক ছিল? কিন্তু সে তো দেখতে বা আচরণে কোনোভাবেই আর্মির লোকের মতো নয়। তার মধ্যে তো সেই ধরনের শৃঙ্খলা বা দৃঢ়তা নেই, বরং এক ধরনের শীতল গাম্ভীর্য আছে। আমি বুঝতে পারছিলাম আমি একা এই রহস্যের সমাধান করতে পারবো না। আমার এমন একজনের সাহায্য দরকার যে এই ধরনের বিষয়গুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পারে। আমার হঠাৎ করেই আমার এক কাজিনের কথা মনে পড়ল। সে একজন প্রাইভেট ডিটেকটিভের সাথে কাজ করে। আমি ঠিক করলাম আমি তার সাথে যোগাযোগ করব এবং বঙ্কিমের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য তাকে অনুরোধ করব। বাড়ি ফিরে আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি সাথে সাথে আমার কাজিনকে ফোন করলাম এবং তাকে পুরো বিষয়টা খুলে বললাম। সে আমার সব কথা শুনে আমাকে আশ্বাস দিল যে সে 2-1 দিনের মধ্যেই বঙ্কিমের সম্পর্কে খোঁজখবর নিয়ে আমাকে জানাবে। তার সাথে কথা বলার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। আমার মনে হচ্ছিল এবার হয়তো আমি সত্যিটা জানতে পারবো। আমি অধীর আগ্রহে তার ফোনের জন্য অপেক্ষা করতে লাগলাম। বন্ধুরা, 2 দিন পর আমার কাজিনের ফোন এলো। আমি তখন কলেজে ক্লাসে ছিলাম। ফোনটা ভাইব্রেট করতেই আমি ক্লাস থেকে বেরিয়ে এলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আমার কাজিন বলল, সৌরভী, তুই যার বগ্গে খোঁজ নিতে বলেছিলি তার সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য পেয়েছি। আমি অধৈর্য হয়ে বললাম, তাড়াতাড়ি বল, কি জেনেছিস? সে যা বলল তা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।
আমার কাজিন জানালো যে বঙ্কিম কোনো সাধারণ ড্রাইভার নয়, সে একসময় ইন্ডিয়ান আর্মি স্পেশাল ফোর্সের একজন কমান্ডো ছিল। একটা অপারেশনে গুরুতর আহত হওয়ার পর তাকে সময়ের আগেই অবসর নিতে হয়। তার সার্ভিস রেকর্ড অসাধারণ। সে অনেকগুলো ঝুঁকিপূর্ণ মিশনে অংশ নিয়েছিল এবং সাহসিকতার জন্য পুরস্কৃতও হয়েছিল। এই তথ্যটা জানার পর আমার মাথাটা ভোঁ ভোঁ করতে লাগলো। আমি কিছুতেই মেলাতে পারছিলাম না, একজন স্পেশাল ফোর্সের কমান্ডো কেন আমার মতো একটা সাধারণ মেয়ের ড্রাইভারের চাকরি করবে। এই নতুন তথ্যটা আমার আগের সমস্ত ধারণা ওলটপালট করে দিল। আমি এতদিন যাকে একজন সাধারণ সন্দেহজনক ড্রাইভার ভাবছিলাম, সে আসলে একজন অসাধারণ প্রতিভাবান এবং সাহসী মানুষ। আমার মনে এক ধরনের অপরাধ বোধ জন্মালো। আমি এমন একজন মানুষকে সন্দেহ করেছি, তাকে বিরক্ত করেছি, তার সততা নিয়ে প্রশ্ন তুলেছি, যিনি নিজের জীবন বাজি রেখে দেশের সেবা করেছেন। আমার নিজের ওপর খুব লজ্জা হচ্ছিল, কিন্তু আমার মনের ভেতরকার প্রশ্নগুলো তখনও থামেনি। মূল প্রশ্নটা হলো, কেন? সে কেন এই চাকরিটা করছে? বাবার সাথে তার কী সম্পর্ক? বাবা কেনই বা তার আসল পরিচয়টা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন? এই প্রশ্নগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলল। আমি বুঝতে পারছিলাম এই রহস্যের সমাধান একমাত্র বাবাই করতে পারবেন। আমাকে তার সাথে সরাসরি কথা বলতে হবে। কলেজ থেকে বাড়ি ফেরার সময় আমি গাড়িতে বঙ্কিমের দিকে তাকাতে পারছিলাম না। আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি চুপচাপ বসে রইলাম। আমার মনে হচ্ছিল সে হয়তো আমার মনের অবস্থাটা বুঝতে পারছে। তার ওই স্থির গম্ভীর মুখের আড়ালে যে এত বড় একটা পরিচয় লুকিয়ে আছে, তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আমার এখন তার ওই তীক্ষ্ণ দৃষ্টি, নজরদারি, গম্ভীর আচরণের কারণগুলো কিছুটা বুঝতে পারছিলাম। ওগুলো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ছিল তার প্রশিক্ষণের অংশ। বাড়ি ফিরে আমি সরাসরি বাবার ঘরে গেলাম। বাবা তখন ল্যাপটপে কাজ করছিলেন। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে রে মা? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি আর কোনো ভূমিকা না করে সরাসরি বললাম, বাবা, আমি বঙ্কিম সম্পর্কে সব জেনে গেছি। আমার কথা শুনে বাবার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি ল্যাপটপটা বন্ধ করে আমার দিকে পূর্ণ মনোযোগ দিলেন। আমি তাকে বললাম, কেন বাবা, কেন তুমি আমার কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিলে? কেন একজন স্পেশাল ফোর্সের কমান্ডোকে আমার ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছ? কি এমন হয়েছে যে আমার জন্য এতটা নিরাপত্তার প্রয়োজন পড়ল? আমার গলায় অভিমান আর উদ্বেগের সুর মেশানো ছিল। আমি বাবার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে তার পাশে বসতে বললেন। তারপর তিনি যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। তিনি বললেন যে তার ব্যবসার কারণে তার কিছু শত্রু তৈরি হয়েছে। সম্প্রতি তার একজন পুরনো ব্যবসায়িক প্রতিপক্ষ, যে কিনা এখন অপরাধ জগতের সাথে যুক্ত, তাকে হুমকি দিয়েছে। সেই লোকটি বাবাকে জানিয়েছে যে সে বাবার সবচেয়ে দুর্বল জায়গায় ক্ষতি করার চেষ্টা করবে, আর সেটা হলাম আমি। এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কল্পনাও করতে পারিনি যে আমার জীবনটা এমন একটা বিপদের মধ্যে রয়েছে। আমার এতদিনকার রঙিন দুনিয়াটা এক মুহূর্তে ধূসর হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার বাবা মা কেন সবসময় এত চিন্তিত থাকতেন। আমি বুঝতে পারলাম বঙ্কিমের মতো একজনকে কেন আমার নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছিল। আমার সব প্রশ্নের উত্তর আমি এক মুহূর্তে পেয়ে গেলাম। বন্ধুরা, বাবার মুখ থেকে সবটা শোনার পর আমি নির্বাক হয়ে বসে রইলাম। আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি যে বিপদের মধ্যে আছি সেটা যেমন আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল, তেমনি বঙ্কিমের প্রতি আমার আচরণের কথা মনে করে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। আমি এমন একজন মানুষকে দিনের পর দিন ভুল বুঝেছি, যার উপর আমার জীবনের সুরক্ষার ভার দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। আমি কিভাবে পারলাম তার উদ্দেশ্য নিয়ে এত বাজে চিন্তা করতে? বাবা আমার মাথায় হাত রেখে বললেন, আমরা তোকে ভয় পাইয়ে দিতে চাইনি মা, তাই তোকে কিছুই বলিনি। মিস্টার সৌম্যাংশ আমার পুরনো বন্ধু, তিনিই আমাকে বঙ্কিমের খোঁজ দেন। বঙ্কিম শুধু একজন ড্রাইভার নয়, সে তোর ছায়ার মতো থাকবে বলে কথা দিয়েছে। তার মতো দক্ষ এবং বিশ্বাসী মানুষ আমি আর পেতাম না, তাই আমরা নিশ্চিন্তে ছিলাম যে তুই সুরক্ষিত আছিস। বাবার কথায় আমি বুঝতে পারলাম তারা আমার ভালোর জন্যই সবটা করেছিলেন। আমার মনে হলো
আমার এক্ষুনি গিয়ে বঙ্কিমের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি যে তার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমার অনুশোচনা হচ্ছিল। আমি বাবাকে বললাম যে আমি বঙ্কিমের সাথে কথা বলতে চাই। বাবা একটু অবাক হলেও আমাকে বাধা দিলেন না। তিনি শুধু বললেন, বঙ্কিম খুব পেশাদার, সে হয়তো তোর কোনো আচরণকেই ব্যক্তিগতভাবে নেয়নি, কিন্তু তোর যদি মনে হয় কথা বলা উচিত তাহলে বল। আমি আমার ঘর থেকে বেরিয়ে সোজা গ্যারেজের দিকে গেলাম। সাধারণত এই সময় বঙ্কিম গ্যারেজের পাশের ছোট ঘরটাতেই থাকে। আমি দরজার কাছে গিয়ে ইতস্তত করতে লাগলাম। কি বলবো আমি তাকে? কিভাবে শুরু করব? আমার খুব লজ্জা করছিল। আমি দরজায় হালকা টোকা দিলাম। ভেতর থেকে তার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে আসুন। আমি কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকলাম। সে তখন একটা বই পড়ছিল। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো এবং অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি তার চোখের দিকে সরাসরি তাকাতে পারছিলাম না। আমি মাথা নিচু করে বললাম, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার গলাটা ধরে আসছিল। সে কিছুই বলল না, শুধু চুপ করে আমার কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগল। আমি বললাম, আমি আপনার সম্পর্কে কিছুই জানতাম না। আমি আপনাকে ভুল বুঝেছি। আপনার উদ্দেশ্য নিয়ে অনেক বাজে চিন্তা করেছি, আপনাকে সন্দেহ করেছি, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি জানি ক্ষমা চাইলেই আমার সব ভুল মুছা যাবে না, কিন্তু তবুও আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কথাগুলো বলার সময় আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বঙ্কিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, ম্যাডাম, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যা করেছেন তা আপনার জায়গায় থেকে হয়তো ঠিকই করেছেন। আপনাকে আমার আসল পরিচয় জানানো হয়নি, তাই আপনার মনে সন্দেহ জন্মানোটাই স্বাভাবিক ছিল। আমি আপনার কোনো কথাতেই কিছু মনে করিনি। আমার দায়িত্ব হলো আপনার সুরক্ষা নিশ্চিত করা, এবং আমি সেটাই করার চেষ্টা করছিলাম। তার এই সহজ সরল উত্তরটা আমার মনকে আরও বেশি নাড়া দিয়ে গেল। তার মধ্যে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, শুধু আছে কর্তব্যের প্রতি একনিষ্ঠতা। আমি সেদিন প্রথম বুঝতে পারলাম, সত্যিকারের বীররা হয়তো এমনই হয়। তারা নীরবে নিজেদের কাজ করে যায়, কোনো স্বীকৃতির আশা করে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি শুধু আমার ড্রাইভার নন, আপনি আমার রক্ষাকর্তা। আমি আপনার কাছে চিরঋণী থাকব। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। বন্ধুরা, সেই দিনের পর থেকে আমার আর বঙ্কিমের সম্পর্কটা পুরোপুরি বদলে গেল। আমার মন থেকে সব ভয়, সন্দেহ আর অস্বস্তি দূর হয়ে গিয়েছিল। আমি এখন তাকে দেখলেই এক ধরনের সুরক্ষা আর ভরসা অনুভব করতাম। তার গম্ভীর মুখটা আমার কাছে আর রহস্যময় মনে হতো না, বরং তার আড়ালে লুকিয়ে থাকা দায়িত্ববোধ আর দৃঢ়তাটাকে আমি সম্মান করতে শিখেছিলাম। আমিও তার সাথে আগের মতো অহেতুক কথা বলে বিরক্ত করতাম না, বরং প্রয়োজনে খুব মার্জিতভাবে কথা বলতাম। আমি খেয়াল করে দেখতাম তার কাজের ধরনে কোনো পরিবর্তন আসেনি। সে আগের মতোই সতর্ক এবং মনোযোগী থাকত। কলেজে নামিয়ে দেওয়ার পর সে দূর থেকে আমার ওপর নজর রাখত, কিন্তু এখন আর সেটা আমার কাছে বাড়াবাড়ি মনে হতো না। আমি জানতাম সে তার দায়িত্ব পালন করছে। মাঝে মাঝে আমি ইচ্ছে করেই তার দিকে তাকিয়ে হাসতাম। প্রথম প্রথম সে কোনো প্রতিক্রিয়া না দেখালেও কিছুদিন পর থেকে আমার হাসি দেখলে তার ঠোঁটের কোণেও একটা হালকা হাসির রেখা ফুটে উঠত। আমাদের মধ্যে কথা খুব কম হতো, কিন্তু একটা নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল। আমি জানতাম আমি যতক্ষণ তার সাথে আছি ততক্ষণ আমি সম্পূর্ণ সুরক্ষিত। আমার বাবা মাও আমার এই পরিবর্তনটা লক্ষ্য করেছিলেন। তারা আমাকে আগের থেকে অনেক বেশি হাসি খুশি এবং নিশ্চিন্ত দেখে স্বস্তি পেয়েছিলেন। বাড়ির পরিবেশটাও আগের থেকে অনেক সহজ এবং স্বাভাবিক হয়ে গিয়েছিল। একদিন কলেজ থেকে ফেরার পথে আমাদের গাড়ির সামনে হঠাৎ করেই একটা বাইক এসে পথ আটকায়। বাইকে দুজন লোক বসা ছিল, তাদের মুখ হেলমেটে ঢাকা। আমি কিছু বোঝার আগেই তারা বাইক থেকে নেমে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসতে লাগল। তাদেরকে দেখে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল বাবা যার কথা বলেছিলেন এরাই হয়তো সেই লোক। আমার শরীরটা ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি দেখলাম বঙ্কিম এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে অবিশ্বাস্য দ্রুততার সাথে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল এবং লোকগুলোর মুখোমুখি দাঁড়াল। তার চোখে মুখে কোনো ভয়ের লেশমাত্র ছিল না। সে এমনভাবে দাঁড়াল যেন একটা দুর্ভেদ্য প্রাচীর আমার আর ওই লোকগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে। লোকগুলো তাকে সরে যেতে বলল, কিন্তু সে 1 ইঞ্চিও নড়ল না। এরপর যা ঘটল
তা আমি শুধু সিনেমাতেই দেখেছি। লোকগুলো যখন তার দিকে এগিয়ে এলো তখন সে বিদ্যুতের গতিতে তাদের পথ আটকাল। তার অসাধারণ কৌশলের কাছে লোকগুলো মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেল। পুরো ঘটনাটা ঘটতে 1 মিনিটেরও কম সময় লাগল। আমি গাড়ির ভেতর থেকে বিস্ময় আর আতঙ্কে পুরো দৃশ্যটা দেখছিলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার সামনে যে মানুষটা লড়ছে সে আমারই ড্রাইভার। আশেপাশের লোকজন জড়ো হয়ে গিয়েছিল। কেউ একজন পুলিশে খবর দিয়েছিল। পুলিশ এসে লোকগুলোকে ধরে নিয়ে গেল। বঙ্কিম আমার কাছে এসে গাড়ির দরজা খুলে দিল এবং খুব শান্তভাবে বলল, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আমি তখন এতটাই অভিভূত ছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। বাড়ি ফেরার পথে আমি একবারও তার সাথে কথা বলতে পারিনি। আমি শুধু ভাবছিলাম, আজ যদি বঙ্কিম আমার সাথে না থাকতো তাহলে আমার কি হতো? সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। আমি বুঝতে পারছিলাম বাবা কেন বলেছিলেন যে বঙ্কিম তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি, অর্থাৎ আমাকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সে শুধু একজন কর্মচারী নয়, সে আমাদের পরিবারেরই একজন সদস্যের মতো হয়ে উঠেছিল। বন্ধুরা, বাড়িতে পৌঁছানোর পর আমি দৌড়ে গিয়ে বাবাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে বাবা বঙ্কিমের পিঠ চাপড়ে দিলেন এবং বললেন, আমি জানতাম তুমিই পারবে। সেদিন আমাদের বাড়িতে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। পুলিশ এসে বাবার সাথে এবং বঙ্কিমের সাথে অনেকক্ষণ ধরে কথা বলল। জানা গেল লোকগুলো বাবার সেই প্রতিপক্ষের পাঠানোই ছিল। তাদের উদ্দেশ্য ছিল আমার বড় কোনো ক্ষতি করা। এই ঘটনার পর থেকে বাড়ির নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু আমার আর কোনো ভয় ছিল না। আমি জানতাম আমার সাথে বঙ্কিম আছে। সেই রাতের ঘটনাটা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। আমি বুঝতে পেরেছিলাম জীবনটা সবসময় রূপকথার গল্পের মতো হয় না। এখানে বিপদ লুকিয়ে থাকে, ষড়যন্ত্র থাকে। আর সেই বিপদের মোকাবেলা করার জন্য বঙ্কিমের মতো সত্যিকারের বীরদের প্রয়োজন হয়। পরের দিন থেকে আমি বঙ্কিমের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠলাম। আমি এখন আর তাকে শুধু বঙ্কিম বলে ডাকতাম না, বঙ্কিম ভাই বলে ডাকতাম। প্রথমে সে একটু অবাক হলেও পরে বিষয়টা মেনে নিয়েছিল। আমাদের মধ্যে সম্পর্কটা এখন আর মালিক কর্মচারীর মতো ছিল না, বরং একটা বড় ভাই আর ছোট বোনের মতো হয়ে গিয়েছিল। আমি তার সাথে আমার পড়াশুনো, বন্ধুবান্ধব, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কথা বলতাম। সেও ধীরে ধীরে আমার সাথে কিছুটা সহজ হতে শুরু করেছিল। আমি তার কাছ থেকে তার আর্মির জীবনের অনেক গল্প শুনতাম। তার ট্রেনিংয়ের গল্প, বিভিন্ন অপারেশনের গল্প শুনতে শুনতে আমি অবাক হয়ে যেতাম। আমি বুঝতে পারতাম কতটা কঠিন জীবন সে কাটিয়ে এসেছে। তার প্রতি আমার শ্রদ্ধা 1000 গুণে বেড়ে গিয়েছিল। আমি প্রায়ই ভাবতাম, এই মানুষটার ভেতরে কত কষ্ট, কত ত্যাগ লুকিয়ে আছে, অথচ বাইরে থেকে তাকে দেখে কিছুই বোঝার উপায় নেই। একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বঙ্কিম ভাই, আপনার তো এত যোগ্যতা, এত অভিজ্ঞতা, আপনি তো আরও ভালো কোনো কাজ করতে পারতেন, তাহলে আপনি এই ড্রাইভারের চাকরিটা কেন করছেন? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর্মিতে থাকার সময় আমি আমার এক বন্ধুকে হারিয়েছিলাম। সে আমার চোখের সামনে দেশের জন্য শহীদ হয়েছিল। মারা যাওয়ার আগে সে আমার হাত ধরে অনুরোধ করেছিল আমি যেন তার পরিবারের দেখাশোনা করি। সে বলতে লাগলো তার পরিবারে বৃদ্ধ বাবা মা আর একটা ছোট বোন আছে, তাদের দেখভালের জন্যই আমার টাকার প্রয়োজন। আর্মি থেকে যে পেনশন পাই তাতে তাদের ঠিকমতো চলে না, তাই আমি এই কাজটা নিয়েছি। মিস্টার সোমাংশু যখন আমাকে তোমার বাবার কথা বললেন এবং জানালেন যে কাজটা শুধু ড্রাইভিং নয় বরং একজনের সুরক্ষার দায়িত্ব, তখন আমি রাজি হয়ে যাই, কারণ মানুষকে রক্ষা করাই আমার ধর্ম। তার কথাগুলো শুনে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম এই মানুষটা শুধু সাহসী বা দক্ষই নয়, তার হৃদয়টাও অনেক বড়। সে শুধু নিজের জন্য বাঁচে না, অন্যের জন্যও বাঁচে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি এই মানুষটার জন্য কিছু করব। আমি বাবাকে বঙ্কিমর বন্ধুর পরিবারের কথা বললাম এবং অনুরোধ করলাম তাদের সাহায্য করার জন্য। বাবা আমার কথা শুনে খুব খুশি হলেন এবং সাথে সাথে রাজি হয়ে গেলেন। বাবা বঙ্কিমের বন্ধুর পরিবারের সমস্ত দায়িত্ব নিলেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন এবং তার বোনের পড়াশোনার খরচও বহন করার প্রতিশ্রুতি দিলেন। এই খবরটা যখন আমি বঙ্কিমকে দিলাম
তখন তার চোখে যে আনন্দ আর কৃতজ্ঞতা আমি দেখেছিলাম তা আমি কোনো দিন ভুলব না। সে আমাকে ধন্যবাদ জানানোর জন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না। আমি শুধু বলেছিলাম, এটা আমার কর্তব্য ছিল বঙ্কিম ভাই। বন্ধুরা, এরপর বেশ কয়েক মাস কেটে গেল। বাবার শত্রুদের পুলিশ গ্রেফতার করেছিল এবং তাদের বিচার শুরু হয়েছিল। আমাদের জীবনের ওপর থেকে বিপদের কালো মেঘটা ধীরে ধীরে সরে যাচ্ছিল। বাড়ির পরিবেশটাও আবার আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু এই কয়েক মাসে আমাদের পরিবারের সাথে বঙ্কিমের যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল তা আগের মতোই অটুট ছিল। সে এখন আর শুধু আমার ড্রাইভার বা দেহরক্ষী ছিল না, সে আমাদের পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। আমার পড়াশোনা প্রায় শেষের দিকে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাবার ব্যবসায় যোগ দেব। এই কয়েক মাসের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল যে জীবনকে সহজভাবে নিলে চলে না, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। আমি নিজেকে মানসিক এবং শারীরিকভাবে আরও শক্তিশালী করে তোলার জন্য বঙ্কিমের কাছে মার্শাল আর্টের প্রাথমিক প্রশিক্ষণ নিতে শুরু করি। সে আমাকে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখাতো। আমার মধ্যেই পরিবর্তনটা দেখে আমার বাবা মা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন আমি আর আগের মতো সেই ভীতু নাজুক মেয়েটা নেই। আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বাস্তববাদী। আর এর পুরো কৃতিত্বটাই ছিল বঙ্কিমের। সে শুধু আমাকে বাইরের বিপদ থেকেই রক্ষা করেনি, আমার ভেতরের ভয়টাকেও দূর করে দিয়েছিল। সে আমাকে শিখিয়েছিল কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। একদিন বাবা বঙ্কিমকে ডেকে পাঠালেন। আমি তখন সেখানেই ছিলাম। বাবা তাকে বললেন, বঙ্কিম, তুমি শুধু আমার মেয়ের জীবন বাঁচাওনি, তুমি আমাদের পুরো পরিবারকে একটা বড় বিপদ থেকে রক্ষা করেছ। তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। আমি চাই তুমি আর ড্রাইভারের কাজ না করে আমার কোম্পানির সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নাও। বাবার এই প্রস্তাবে বঙ্কিম প্রথমে রাজি হতে চায়নি। সে বলেছিল সে সাধারণ জীবনযাপন করতেই ভালোবাসে। কিন্তু আমি আর বাবা তাকে অনেক করে বোঝালাম। আমি তাকে বললাম, বঙ্কিম ভাই, আপনি যদি এই দায়িত্বটা নেন তাহলে শুধু আমি নই, আমাদের কোম্পানির হাজার হাজার কর্মী সুরক্ষিত থাকবে। আপনার মতো একজন যোগ্য মানুষের এই জায়গাতেই থাকা উচিত। আমার কথাই সে আর না করতে পারল না। সে বাবার প্রস্তাবে রাজি হয়ে গেল। সেদিন আমাদের সবার জন্য একটা খুব আনন্দের দিন ছিল। বঙ্কিম আমাদের কোম্পানির সিকিউরিটি চিফ হওয়ার পর তার জীবনযাত্রায় অনেক পরিবর্তন এলো, কিন্তু তার স্বভাবের কোনো পরিবর্তন হল না। সে আগের মতোই শান্ত, বিনয়ী এবং কর্তব্যপরায়ণ রইল। সে খুব অল্প সময়ের মধ্যেই তার দক্ষতা এবং সততা দিয়ে কোম্পানির সবার মন জয় করে নিল। আমি আর সে এখন সহকর্মী, কিন্তু আমাদের মধ্যে বড় ভাই ছোট বোনের সম্পর্কটা আগের মতোই আছে। মাঝে মাঝে যখন পুরনো দিনের কথা মনে পড়ে তখন আমার নিজেরই হাসি পায়। আমি ভাবি কিভাবে আমি এই অসাধারণ মানুষটাকে ভুল বুঝেছিলাম। তার সামান্য গম্ভীর আচরণ, তার সতর্ক দৃষ্টিকে আমি খারাপ উদ্দেশ্য ভেবেছিলাম। আমি তাকে বিচার করেছিলাম তার বাইরের আবরণটা দেখে, তার ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টাই করিনি। এই ঘটনাটা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। আমি শিখেছিলাম কোনো মানুষকে চটজলদি বিচার করতে নেই। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব গল্প থাকে, একটা নিজস্ব পরিস্থিতি থাকে। আমরা যা দেখি তার আড়ালেও অনেক কিছু থাকতে পারে যা আমাদের অজানা। তাই কাউকে বিচার করার আগে তার সম্পর্কে পুরোপুরি না জেনে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। মানুষের আসল পরিচয় তার পোশাকে বা পেশায় থাকে না, থাকে তার চরিত্রে, তার কর্মে এবং তার হৃদয়ে। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, আ বুক শুড নট বি জাজড বাই ইটস কভার। আমরা প্রায়শই মানুষের বাহ্যিক আচরণ বা তার পেশা দেখে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলি, কিন্তু সেই ধারণাটা সবসময় সঠিক নাও হতে পারে। প্রত্যেকটা মানুষের গভীরে যাওয়ার চেষ্টা করা উচিত, তাদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা উচিত। সিদ্ধান্ত নেওয়া বা কাউকে ভুল বোঝা সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করে এবং অনেক সময় আমাদের ভালো চায় এমন মানুষদের থেকেও আমাদের দূরে ঠেলে দেয়। তাই আসুন আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি এবং সম্মানের সাথে দেখি। ধন্যবাদ। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।